গ্যালিলিও 1564 সালের 15 ফেব্রুয়ারি ইতালির পিসা নগরীতে জন্মগ্রহণ করেন। তার বাবা ভিনসেনজো গ্যালিলি গণিতজ্ঞ এবং সঙ্গীত শিল্পী ছিলেন। তার মায়ের নাম গিউলিয়া আমানাতি। বেশ অল্প বয়স থেকে গ্যালিলিওর শিক্ষাজীবন শুরু হয়। আচ্ছা, বুঝেছো তুমি? বুঝতে পেরেছি। সাধারণ শিক্ষার পর তিনি পিসা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন, কিন্তু আর্থিক অসচ্ছলতার কারণে সেখানেই তার পড়াশোনা বন্ধ করে দিতে হয়। 1589 খ্রিস্টাব্দে গ্যালিলিও পিসা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনার জন্য একটি পদ পান এবং সেখানে গণিত পড়ানো শুরু করেন। এর পরই তিনি পাদুয়া বিশ্ববিদ্যালয়ে চলে যান এবং সেখানে জ্যামিতি, বল বিজ্ঞান এবং জ্যোতির্বিজ্ঞান বিষয়ে অধ্যাপনা করেন। ওই সময়ের মধ্যেই তিনি বিজ্ঞানের মৌলিক বিষয়গুলো নিয়ে ভাবেন ও বহু গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক আবিষ্কার করেন। বুঝতে পেরেছো? হ্যাঁ, বুঝতে পেরেছি। 1612 সালে গ্যালিলিও রোমে গিয়ে একাডেমিয়া দেই লিন্সেইতে যোগ দেন। সেখানে তিনি মূলত সৌর কলঙ্ক পর্যবেক্ষণ করতেন। 1614 সালে সান্তা মারিয়া নভেলার প্রচার বেদিতে দাঁড়িয়ে ফাদার টমাসো কাচ্চিনি ব্যাখ্যা সহকারে পৃথিবীর গতি সম্পর্কে গ্যালিলিওর মতবাদ বর্ণনা করেন। এরপর সেই মতবাদের ভিত্তিতে তার বিচার করেন এবং ঘোষণা করেন যে এগুলো ভয়ঙ্কর। ভয়ঙ্কর? হ্যাঁ, এবং ধর্মদ্রোহিতার শামিল। ধর্মীয় আইনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হওয়ায় কোপার্নিকাসের তত্ত্বকে স্বীকৃতি দেয়া হয় ও ধর্মীয় আইন হিসেবে কোপার্নিকাস জ্যোতির্বিজ্ঞান পড়তে বা পড়াতে বাধ্য করা হয়। আচ্ছা। তারপর 1622 সালে গ্যালিলিও তার বিখ্যাত বই দ্য অ্যাসাইয়ার রচনা করেন। 1624 খ্রিস্টাব্দে পৃথিবীর প্রথম অণুবীক্ষণ যন্ত্র তৈরি করেন গ্যালিলিও গ্যালিলি। গ্যালিলিও বিজ্ঞানের জগতে পরিমাণগত পরিমাপের পদ্ধতির গোড়াপত্তনে অগ্রদূতের ভূমিকা পালন করেন। তার এই পরিমাপ ফলগুলো গাণিতিক সূক্ষ্মতার বিচারে উত্তীর্ণ হয়েছিল। 1609 খ্রিস্টাব্দে গ্যালিলিও স্বাধীনভাবে এবং উন্নত ধরনের দূরবীক্ষণ যন্ত্র নির্মাণ ও এই যন্ত্রকে জ্যোতির্বিদ্যায় সার্থকভাবে প্রয়োগ করেছিলেন। আচ্ছা। দূরবীক্ষণ যন্ত্রের নানা উন্নতি সাধন করে গ্যালিলিও দূরবর্তী বস্তুর অন্তত 30 গুণ বড় করে দেখার ব্যবস্থা করেছিলেন। বুঝেছো তুমি? হ্যাঁ, বুঝতে পারছি। আচ্ছা, আরো আছে, শোনো। বলো। দূরবীক্ষণ যন্ত্রে দেখে ভূপৃষ্ঠের মতো চাঁদের উপরিভাগে পাহাড়, পর্বত, উপত্যকা, নদী, গহ্বর, জলাশয় রয়েছে এমনটাই ভেবেছিলেন গ্যালিলিও। দূরবীক্ষণ যন্ত্রে বড় বড় কালো দাগ দেখে তিনি সমুদ্র মনে করেছিলেন। পরে অবশ্য এই ধারণা ভুল প্রমাণিত হয়। খালি চোখে অদৃশ্য অসংখ্য নক্ষত্রের অস্তিত্ব দূরবীক্ষণ যন্ত্রে ধরা পড়ে। সে সময় খালি চোখে কৃত্তিকা তারামণ্ডলে মাত্র 6টি নক্ষত্র দেখা যেত, কিন্তু গ্যালিলিও দূরবীক্ষণ যন্ত্রের দ্বারা 36টি নক্ষত্র পর্যন্ত পর্যবেক্ষণ করেন। 36টি নক্ষত্র? হ্যাঁ, 36টি। সে সময়ের রহস্যময় ছায়াপথ আকাশগঙ্গা পর্যবেক্ষণ করে দেখান যে তা আসলে অসংখ্য নক্ষত্রের সমষ্টি। দূরবীক্ষণ যন্ত্রের সাহায্যে তিনি কিছু বিষমতারা এবং কয়েকটি নীহারিকাও আবিষ্কার করেছিলেন। দূরবীক্ষণ যন্ত্রের সাহায্যে গ্যালিলিও প্রথম পর্যায়ের আবিষ্কারগুলোর মধ্যে বৃহস্পতি গ্রহের উপগ্রহ আবিষ্কার বিশেষ গুরুত্বপূর্ণ। তিনি পরপর কয়েক রাত বৃহস্পতি গ্রহ পর্যবেক্ষণ করে বৃহস্পতির 4টি উপগ্রহ খুঁজে পান। বৃহস্পতির উপগ্রহের আবিষ্কারের মধ্য দিয়ে প্রমাণ হয় যে গ্রহ, নক্ষত্র প্রভৃতি জ্যোতিষ্করা একমাত্র পৃথিবীকে কেন্দ্র করে ঘুরতে থাকে। প্রাচীন জ্যোতির্বিদদের এই মতবাদ সত্য নয়। 1610 সালে গ্যালিলিও শনির বলয় আবিষ্কার করেন।
1610 সালের সেপ্টেম্বর বা অক্টোবর মাসে গ্যালিলিও সর্বপ্রথম সূর্যে কতগুলো কালো দাগ দেখেন, কিন্তু 1612 খ্রিস্টাব্দের মে মাসের পূর্বে তিনি এ আবিষ্কারের কথা প্রকাশ করেননি। ইতিমধ্যে ইংল্যান্ডের বিজ্ঞানী টমাস হ্যারিয়ট, হল্যান্ডের জন ফ্যাব্রিসিয়াস ও জার্মানিতে শাইনার স্বাধীনভাবে সৌরকলঙ্ক পর্যবেক্ষণ করেন এবং তাদের আবিষ্কারের কথা গ্যালিলিওর আগেই প্রকাশিত হয়। সেই জন্য সৌরকলঙ্ক আবিষ্কারের কৃতিত্ব হ্যারিয়ট, ফ্যাব্রিসিয়াস, শাইনার ও গ্যালিলিও প্রত্যেকেরই আংশিকভাবে প্রাপ্য। বুঝতে পারলে? হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। মহাশূন্যের সবকিছুই তো দেখি গ্যালিলিওর আবিষ্কার। সবকিছু তার আবিষ্কার নয়, আরও অনেকেই মহাকাশ নিয়ে গবেষণা করেছেন এবং অনেক কিছু আবিষ্কার করেছেন। তবে মহাকাশ সম্পর্কে সবচাইতে বেশি তথ্য দিয়েছেন গ্যালিলিও। আরেকটা কথা, মহাকাশ সম্পর্কে এখনো অনেক কিছু জানার বাকি আছে। দুরন্ত। ফেসবুকে ফলো করো এবং ইউটিউবে সাবস্ক্রাইব করো দুরন্ত টিভি।